This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতার আস্ত একটা স্টেডিয়াম, সামান্য মোটর মেকানিকের এত টাকা কোথা থেকে এলো? কিভাবে রাতারাতি উত্থান এই নেতার? বিশ্লেষণে টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্য। সরকার বদলের পর সামনে আসছে একের পর এক তৃণমূল নেতার পেল্লাই সাইজের এক একটা বাড়ি, যা দেখে নিয়মিতই বঙ্গবাসীর চোখ কপালে উঠছে। কিন্তু এবারে তাদের জন্য আরও বড় চমক। বাড়ি তো ছাড়, দেখা গেল এক তৃণমূল নেতার আস্ত একটা স্টেডিয়াম। বীরভূমের সদাইপুর থানার গুনসীমা গ্রামে এই ক্রিকেট স্টেডিয়ামের মালিক তৃণমূল নেতা মঈন শেখ। কোটি কোটি টাকায় তৈরি এই স্টেডিয়ামের সঙ্গেই রয়েছে আস্ত স্পোর্টস কমপ্লেক্স, সুইমিং পুল, জিম, ড্রেসিং রুম, কি নেই তাতে। অত্যাধুনিক ক্লাব হাউস, সবুজ গালিচার মতো ঘাসে ঢাকা মাটি এবার বাংলার রাজনীতির স্পটলাইটে। কেন ওই শুরুর থেকে শুনছিলাম খেলা হবে খেলা হবে, মানে খেলাটাকে যে লোকজন, মানে রাজনীতির লোকজন আর কি, আরও নির্দিষ্ট করে বললে তৃণমূলের লোকজন এত সিরিয়াসলি নিয়েছেন, এই স্টেডিয়াম না দেখলে তো কোনোদিন বুঝেই উঠতে পারতাম না। বিশেষ করুন একেই বোধহয় বলে কুবেরের বিষয়ে আসায়, মানে বিপুল সম্পদ আর কি। এবার ভেবে দেখুন, দেশে হোক বা বিদেশে নর্মালি যখন এই পালাবদল টালাবদল হয় আর কি, তখন সচরাচর প্রথম যেদিকে সাধারণ মানুষের নজর যায় সেটা হচ্ছে ওই শাসকের সম্পদের দিকে, মানে যে শাসক সদ্য প্রাক্তন হয়েছে আর কি। এবং এটা শুধু ওই আমরা রাজ্যের পালাবদলের পরিপ্রেক্ষিতে হয়তো সব কিছু রাজ্য নিয়ে ভাবি আর কি, পুরো ব্যাপারটা ইন্টারন্যাশনালি এটা একদম ধ্রুব সত্য, আন্তর্জাতিকভাবে সত্যি ঘটনা। আফগানিস্তান দেখুন, ইরাক দেখুন, বা এগুলো ছেড়ে দিন, শ্রীলঙ্কা বা বাংলাদেশ বা নেপাল, এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছিলাম সবার আগে মানুষজন ওই শাসকের প্রাসাদে হু হু করে ছুটে গিয়ে সেখানে কত কি ঐশ্বর্য আছে সেগুলো নিয়ে এসে সবার সামনে বাড়িতে নিয়ে গেছে অথবা লোকের সামনে তুলে ধরেছে। এর একটা কারণ হচ্ছে ওই সাধারণের ধরা ছোঁয়ার বাইরে চোখ ধাঁধানো ওই সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পদগুলো মানুষ ভাবে একবার তো ছুঁয়ে দেখি, এতদিন দূর থেকে দেখেছি। আরেকটা জিনিস তাদের মনের মধ্যে কাজ করে, জানেন তো, মনে হয় এই জিনিসগুলো এগুলো তো আমাদের বঞ্চিত করেই কেউ তার নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিল, সুতরাং ওখানে যেগুলো রয়েছে সেগুলো আসলে আপনার আমারই সম্পদ। ওই জন্য যা যা নিয়ে লোকজন বাড়িতে যায় না, এই কারণে, এই মানসিকতার থেকে। এবং ওই নিজের আমারটাকে নিয়ে এইভাবে করা, ওই দেখবেন আমরা দেখেছিলাম যে সময়টায় শ্রীলঙ্কাতে এরকম পালাবদল হয়েছিল, সবাই গিয়ে প্রেসিডেন্টের ভবনে খাটে ফাটে শুয়ে পড়েছিল। আমাদেরই তো, সব আমাদের ছিল, হতে পারতো, কিন্তু এই লোকগুলো নিয়ে নিয়েছে। মানসিকতা তো এইটাই। এবং এই মানসিকতা যে সত্যিই খুব ভুল, এরকম কি বলা যায় বলুন তো? কারণ চারপাশে গোটা বিশ্বে এই সম্পত্তি তো দুনিয়াকে চিনিয়ে দেয় সেই প্রাক্তন শাসকের শাসনের ধরন ধারণটা, মানে কিভাবে শাসন ক্ষমতার অপব্যবহার করে এই সম্পত্তিগুলো তৈরি হয়েছিল, তার জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে ওইসব সম্পত্তি। প্রত্যক্ষ প্রমাণ, এর কোনো ভুল নেই। এই যে বীরভূমের সদাইপুরের স্টেডিয়ামটা দেখলেন, শুনলেন তো, এর মালিক তৃণমূল নেতা মঈন শেখ। একসময় নাকি সাধারণ মোটর সাইকেল মেকানিক ছিলেন, এলাকার মানুষ সে কথা বলেছে। এমনকি মঈন শেখও সেটা অস্বীকার করছেন না। গর্বের ব্যাপার তো হওয়ারই কথা না? মানুষজন তারা যদি সাধারণ অবস্থার থেকে খেটে খুঁটে পরিশ্রম করে এরকম ওপরে ওঠেন, সেটা তো গর্বের সঙ্গে বলবেনই। কিন্তু সেই সাধারণ মোটর সাইকেল মেকানিক মঈন শেখ এখন একটা কয়েক কোটি টাকার স্টেডিয়ামটা যে বানিয়ে ফেলেছেন সে তো দেখতেই পেলাম, কিন্তু কিভাবে বানালাম সেটা একটুখানি তিনি যদি বলতেন পরিষ্কার করে, তাহলে মানুষজন একটুখানি অনুপ্রাণিত হতে পারত। যে ওই সময়টা অনুপ্রাণিত হয়ে কারুর না কারুর কথায় অনুপ্রাণিত হয়ে তিনি নিশ্চয়ই এইরকম একটা বিশাল আকার স্টেডিয়াম, আস্ত স্টেডিয়াম বানিয়ে ফেলেছেন। সুতরাং তার কাছ থেকে কেউ যদি একটু অনুপ্রেরণাটা পেতেন, তাহলে তারাও হয়তো চেষ্টা চরিত্র করতে পারতেন, এটা লোকজন ভাবতেই পারেন। তো সে যাক, রহস্যটা কি?
মহিম বলছেন কয়লার ব্যবসা। এই কয়লা বলতেই তো টাং করে উঠেছে, যে আপনাদের সবার ওই বলে না মাথার মধ্যে ঘন্টা বেজে ওঠে, সেরকম ব্যাপার আর কি। এই কয়লা মানেই তাহলে কি এই রকম বিপুল পরিমাণ সম্পদ? দেখুন, ব্যবসার উপার্জনের টাকাতে এত বড় স্টেডিয়াম যদি একজন বানিয়ে ফেলতে পারেন, তাহলে তার দুটো পরিচয় আছে। এক, তিনি চরম অনুপ্রাণিত এবং পরিশ্রমী এবং সুদক্ষ ব্যবসায়ী। আর দুই, তিনি আপাদমস্তক ক্রীড়াপ্রেমী। ওই যে তাদের দল যেটা বলেছিল খেলা হবে, সেটাকে তিনি একদম মনে প্রাণে গ্রহণ করে নিয়েছিলেন এবং তার খেলার ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, তার আগেই তার দল তার জন্য কোথাও কি ওই খেলার ক্ষেত্রটা প্রস্তুত করে দিয়েছিল বলা মুশকিল। বিজেপি এখন বলছে উপার্জনের টাকা ঠিকই, কিন্তু সেই উপার্জনটা হচ্ছে শাসকের ক্ষমতাকে কাজে লাগিয়েই। কারণ ওই দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের পদে থাকা এই তৃণমূল নেতার হাতে ক্ষমতার নাকি অভাব ছিল না, বরঞ্চ একটু বেশিই ছিল। আর সেটাকে কাজে লাগিয়েই নাকি ফুলে ফেঁপে উঠেছিল এই মহিমের নানান ব্যবসা। পাহাড় প্রমাণ লাভের টাকায় আস্ত স্টেডিয়াম বানাতে তাই তার কোনো রকম সমস্যাই হয়নি। মুশকিল হচ্ছে, সেই খেলাটা তো ঘুরে গেছে। এবার ক্ষমতা বদলের পর সেই লাভের গুড়ের হিসেব নিকেশ শুরু হয়ে গেছে। আর সেখানেই তো যত গন্ডগোল, ওই স্টেডিয়ামে গন্ডগোল, এইভাবেও ব্যাপারটা আপনারা দেখতে পারেন। তৃণমূলের নেতা, তার স্টেডিয়াম থাকবে, তার অভয়ারণ্য থাকবে, তার বিভিন্ন রকম ব্যবস্থা থাকবে, দু একটা নদী, দু একটা পাহাড়, সব কিছুই থাকতে পারে, আকাশ বাতাস সব কিছুই ছিল তৃণমূলময়। যেভাবে অত্যাচার করা হয়েছে, যেভাবে মানুষের সব কিছু লুট করা হয়েছিল, তার উত্তর এখন ওনারা দেবেন। কিছুটা জমি আমাদের আগে থেকে ছিল আমার দাদাদের বাবার, আর বাকি জমিগুলো আমরা সব আস্তে আস্তে কিনেছি অনেকজনের কাছ থেকে, কেউ কেউ দানও করেছে। আমরা ব্যবসা করি, অনেক পরিশ্রম করেছি, আমার নিজের ইটভাটা আছে, কন্ট্রাক্টারি ব্যবসা করি এবং বিভিন্ন রকম টুলের সাথে আমি টুল গেট যেগুলো চলে সেগুলোর সাথেও অনেক সব পার্টনারশিপে আছি। মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকার হয়েছে, সেই সরকারে সবকা হিসাব নেওয়া শুরু হয়েছে। গত 15 বছরে যারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তাদেরকে এবার হিসেব দিতে হবে।